হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের 1.5 নিয়ে আলোচনা করব। এটি 1.5-এর মোটামুটি লাস্ট ভিডিও। আগের ভিডিও যারা দেখেছো তারা দেখবে যে আমি এই অঙ্কটি করে দিয়েছি, যেখানে 2b² = 9ac প্রমাণ করেছিলাম, আর এগুলো তো আমি করেই দিয়েছি। সো আজকে শুরু হচ্ছে কি 10 নম্বর, 11 নম্বর থেকে, এবং তারপরের পেজে অবজেক্টিভস আছে, সেগুলোতেও আসছে। তো এখানে 10 নম্বর কোশ্চেনে বলা আছে x² + px + 1 = 0। তো বলছে কি যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক, এই অনন্যক কথা কি সেটাও বলবো, সেই সমীকরণটি গঠন করি। তো আমরা শুরু করি আমরা 10 নম্বর থেকে। তাহলে নাম্বার 10। তো প্রথমে তো এই সমীকরণটা লিখি, কি আছে, x² + px + 1 = 0। তো এই সমীকরণের বীজগুলি আগে ধরে নেই। ধরি বীজদ্বয় আলফা ও বিটা। অতএব নতুন সমীকরণের বীজ এদের অনন্যক। অনন্যক মানে কিন্তু 1/α আর 1/β। আমি পরে লিখছি। এই অনন্যক কথার অর্থ যে কোনো সংখ্যার অনন্যক মানে হচ্ছে 1/ সেই সংখ্যা। তো যে সমীকরণের বীজ আলফা ও বিটা, তার অনন্যক যে বীজগুলি তারা কি হবে, 1/α 1/β। পরে আসছি। তো এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা = -b/a। মাইনাস বি মানে পি, এই যে পি যে আছে এক্স এর সঙ্গে যে সহগ সেটা বি, বাই এ মানে x² এর সঙ্গে যেটা আছে 1 সেটা -p/1। এবং আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা = c/a। সি কত আছে এখানে, সি মানে এই যে লাস্টে ধ্রুবক পদ 1, বাই এ মানে কত 1। তার মানে ঠিকঠাক লিখলে কি পাচ্ছি, আলফা প্লাস বিটা পাচ্ছি -p। আলফা প্লাস বিটাই পেলাম, এবং আলফা বিটা এখানে কত পাবো, 1/1 মানে 1। তো আমাদের প্রশ্ন মতে নতুন সমীকরণের বীজ তো আমি এটা বললাম। তো আমরা এখানে লিখব, অতএব প্রশ্ন মতে নতুন যে সমীকরণ আমরা বানাবো তার বীজদ্বয় 1/α ও 1/β, যেহেতু অনন্যক বলেছে। তো দেখি এদের যোগফল কি হয়, 1/α প্লাস 1/β, কারণ আমাদের বীজদ্বয়ের যোগফল লাগবে। এটা মানে কি, এর লসাগু কত হবে, আলফা ইন্টু বিটা, উপরে কি যাবে, বিটা প্লাস আলফা। তো এখানে দেখো আলফা প্লাস বিটা আমরা একটু আগে কি বের করেছি, এই যে দেখো আলফা প্লাস বিটার মান আমরা -p বের করেছি। তো উপরে তো আলফা প্লাস বিটাই হলো এটা, এই যে আলফা প্লাস বিটা, তাই এখানে কি লিখবো, -p। আর আলফা বিটার মান আমরা কত পেয়েছিলাম, 1। এই যে আলফা বিটার গুণফল কত পেয়েছি, 1। সো তাহলে আমরা নিচে কত লিখবো, 1। তার মানে কত পেলাম, -p। অর্থাৎ কিনা নতুন সমীকরণের বীজদ্বয়ের যোগফল পেলাম -p। এবং যদি নতুন সমীকরণের গুণফল বের করি, তাহলে 1/α ইন্টু 1/β মানে কি 1/α-β। তো 1/α-βটার মান তো আমরা কত পেয়েছি, এখানে 1 পেয়েছি, 1। তার মানে বীজদ্বয়ের গুণফল কত পেলাম, নতুন সমীকরণের বীজদ্বয়ের গুণফল পেলাম এটা। এবার কথা হলো, অতএব নতুন সমীকরণটি হলো, সমীকরণ লেখার কথা আমি আগের ভিডিওতে বলেছি, এখানে বলছি। তাহলে আমরা লিখব, নতুন সমীকরণটি হলো, ড্যাশ দিয়ে লিখব, নিয়ম হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, অর্থাৎ 1/α প্লাস 1/β ইন্টু এক্স, প্লাস বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে আমাদের নতুন বীজ কি, 1/α ইন্টু 1/β = 0। তো এর মানে কি, x² মাইনাস এইটার মান আমরা এতক্ষণ এই যে এইটার মান আমরা পরিশ্রম করে বের করলাম কত, -p। তাহলে এই জায়গাটা বসবে কি, -p, তার সঙ্গে x প্লাস এটার মান আমরা একটু আগে বের করেছি কত, 1 = 0। তো আলটিমেটলি সমীকরণটা কি হলো, x² মাইনাস ইন্টু মাইনাস মানে কি প্লাস, px প্লাস 1 = 0। এটা আমাদের নতুন সমীকরণ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাকচুয়ালি শুরুতে সমীকরণটা যা ছিল, ফাইনালি কিন্তু আমরা সেটাই পেলাম। সমীকরণটা ছিল এই আকৃতিতে, এই ছিল, দেখো এটাই আমরা আবার নতুন করে পেলাম। এবার এটা গেল কত নম্বর, 10। 11 নম্বরের কোশ্চেন কি আছে দেখো, এই যে 11 নম্বরে বলছে x² + x + 0
সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এখানেও নতুন সমীকরণ বানাবো, এখানে অনন্যক নয়, কি বের করতে হবে? বর্গ। আচ্ছা চলো আগে প্রথম সমীকরণটা লিখি। তো সমীকরণটি আছে, আমি এখানে কিন্তু ভাষা না লিখে একটু সংক্ষেপে করব কারণ জায়গাটা কম আছে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ মানে -1, এই যে এক্সের সহগ -1 বাই এ মানে 1, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1 পেলাম। আর যদি গুণফল করি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এই যে সি মানে 1 বাই এই যে এক্স স্কোয়ারের সহগ 1, তার মানে আলফা বিটা ইকুয়াল টু কি পেলাম? 1। এখন নতুন সমীকরণের বীজ কি হবে? তাহলে নতুন সমীকরণের বীজ হবে, তোমরা বুঝে নাও যে এই যদি এই সমীকরণের বীজ হয়, নতুন সমীকরণের বীজ কি হবে? আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এদের যোগফল কি? যোগফল মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 আলফা বিটা। তো এ প্লাস বি এর মান কত পেয়েছি আমরা? আলফা প্লাস বিটা আমরা কত পেয়েছি? -1। তাহলে -1 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান পেয়েছি 1, অর্থাৎ কি না -1 এর হোল স্কোয়ার মানে 1 - 2 মানে কত পেলাম? আমরা -1 পেলাম। এটা মাথায় রাখবে, -1 পেলাম। আর যদি নতুন সমীকরণের বীজদ্বয়ের গুণফল করি আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এই কথার মানে কি? আলফা বিটা হোল স্কোয়ার, আলফা বিটার মান কত পেয়েছি আমরা? 1, তার মানে 1 স্কোয়ার মানে কত হবে? 1। তাহলে নতুন সমীকরণটা কেমন হবে? সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, এই যে যোগফল আমি মুখে বলে একবারে লিখছি, যোগফল কত পেয়েছি আমরা? যোগফল পেয়েছি -1, তার সঙ্গে এক্স প্লাস গুণফল, এই যে হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের ভ্যালু কত পেয়েছি? 1 ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক দেখো আগের অঙ্কটার মতো যে সমীকরণ দিয়ে স্টার্ট করেছি আমরা কিন্তু সেই সমীকরণটায় ফিরিয়ে পেলাম। এই হচ্ছে এই দুটো অঙ্ক। এখানে এই 11 নম্বরের ক্ষেত্রে তোমরা একটু ভাষাটা আগের মতো করে নিজে লিখবে। এবার আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেটা এসএ বলে, শর্ট আনসার টাইপ, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে 13 এর 1, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তো আমরা কি লিখব? 13 এর 1 লিখে আমরা শুরু করছি। এখানে যেহেতু অবজেক্টিভ, সরাসরি তোমরা এরকম লিখতে পারো, দ্বিঘাত সমীকরণটি হবে, আমি না এখানে সূত্রটাও লিখে দিচ্ছি। কি সূত্র? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, আমি বীজদ্বয় লিখিনি এখানে, শুধু গুণফল লিখলাম, ইকুয়াল টু 0। যদি সেটাই তোমরা সমীকরণটা বানাতে চাও তাহলে কি লিখবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বলা আছে এখানে? 14। তাহলে আমরা লিখবো এই ব্র্যাকেটের ভেতরে 14, পাশে কি আছে? এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, কোশ্চেনে বলেছে গুণফল হচ্ছে 24 প্লাস 24 ইকুয়াল টু 0। জাস্ট এটাই হলো উত্তর। এবার 13 এর রোমান 2 কোশ্চেনটা আগে দেখে নিই। 13 এর রোমান 2 তে কি বলছে? কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, আগে তো সমীকরণ লিখি। কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 লিখছি। কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। তো এখানে যদি বলি বীজদ্বয়ের সমষ্টি কত? বীজদ্বয়ের সমষ্টি, এই বারবার লিখলে তোমাদের প্র্যাকটিসও হবে। সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে এই যে এক্সের সহগ, -2 বাই এ মানে কোনটা? কে, এটা সমষ্টি। এবং যদি বলি বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, সি মানে কত? এই যে লাস্ট যেটা আছে, কত আছে? 3k বাই এ কত আছে? কে, সি বাই এ। তো কে কে কেটে এখানে মানটা কত পাচ্ছি? 3।
তো এ টি কিউ প্রশ্ন মতে বলেছে কি বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। সমষ্টি বলতে এটাকে বোঝাচ্ছে, গুণফল বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব কি -2/k, এটা হলো সমষ্টি, ইকুয়াল টু গুণফল কত 3। যদি বজ্রগুণন করি তাহলে 3k ইকুয়াল টু -2, দেয়ারফর k ইকুয়াল টু -2/3। বাস k এর মান কত বের করতে বলছে, আমাদের বেরিয়ে গেল। এবার আসি 13 এর রোমান 3। 13 এর রোমান 3 তে আছে কি যে x² - 22x প্লাস 105 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। প্রসঙ্গক্রমে বলে রাখি আমি, যেটা আগের ভিডিওতে বলেছি, যখন যেটাকে যত স্টার দেবো এটা 3 স্টার দেবে। টেস্ট পেপার সলভ করার সময় তোমরা অনেকবার পাবে। তাহলে 13 এর রোমান 3। তো প্রথম কথা হচ্ছে আমরা আগে সমীকরণটা লিখে নেব। সমীকরণটা আছে x² - 22x প্লাস 105, x² - 22x প্লাস 105 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বলা আছে আলফা ও বিটা। এই যে দেখো আলফা ও বিটা, তাহলে আলফা মাইনাস বিটা কত। তো এখানে লিখতে পারো যেহেতু বীজদ্বয় আলফা ও বিটা, অতএব বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। মাইনাস বি এর জায়গায় বসে আছে এইটুকু গোটাটা, অর্থাৎ -22/a মানে x² এর সহগ আছে 1, তাহলে 1। তার মানে কি পেলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 22 পেলাম, থাকলো। এবং আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি c/a। সি এর জায়গায় কি আছে 105 আর এ এর জায়গায় কি আছে 1, তার মানে কি পেলাম, আলফা বিটা এই গুণফলটা পেলাম 105। কিন্তু আমাদের বের করতে বলছে আলফা মাইনাস বিটা, তো আমরা শুরু করব এরকম, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার একটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ব্যাপারটা ভালো করে বুঝবে, এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সেই ফর্মুলা হিসাবে যদি আমি এখানে মান বসাই, আলফা প্লাস বিটা কত পেয়েছিলাম 22 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান পেয়েছি 105। তো 22 এর স্কোয়ার কি, 22 এর স্কোয়ার হচ্ছে 484, তাই হবে 484। আর এখানে 4 ইন্টু 105 মানে 420। যদি মাইনাস করি আমরা এখানে 0 মাইনাস করলে 4, 2 মাইনাস করলে 6, 4 4 গেল। তো এটা কার মান পেলাম, এই যে দেখো এটা পেলাম আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তাহলে আলফা মাইনাস বিটা শুধু যদি লিখি তাহলে প্লাস মাইনাস √64, দেয়ারফর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি পেলাম প্লাস মাইনাস 8। বিকজ বীজগণিতে প্লাস মাইনাস দুটোই হতে পারে, অর্থাৎ বীজের মান, এই যে বীজ যে আলফা আর বিটা আছে তাদের বিয়োগফল মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, সুতরাং এটাই উত্তর। এবার চলে আসি আমরা, এই একটা সমীকরণ আছে x² - x ইকুয়াল টু k ফার্স্ট ব্র্যাকেট 2x - 1 এর বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। আচ্ছা সমীকরণটা আগে বুঝে নিই, x² - x ইকুয়াল টু k ইন্টু 2x - 1, x² - x ইকুয়াল টু k ইন্টু 2x - 1। এটা হচ্ছে আমাদের 13 এর রোমান 3 তো গেছে, এটা রোমান 4। তো এটা সমীকরণটা এখনো পুরোপুরি হয়নি, আমরা একটু সমীকরণটাকে বানিয়ে নিই। কিরকম করে, x² - x ইকুয়াল টু k দিয়ে যদি এটা গুণ করি তাহলে 2kx মাইনাস k হবে, এই যে k দিয়ে ভেতরটাকে গুণ করলাম। এবার সবাইকে যদি বাদিকে আনি তাহলে x² - x মাইনাস 2kx, আর এটা এদিকে আসলে প্লাস k ইকুয়াল টু কি হবে 0। এটাকে তিনটে পদ করব, একটা x², একটা x আর একটা ধ্রুবক। তো x² তো এরকমই আছে, এই দুটো জায়গা থেকে যদি আমরা মাইনাস এক্স কমন নেই তাহলে ভেতরে থাকবে 1 প্লাস 2k, আর এক্সটা যে কমন নিয়েছি সেটা এখানে লিখলাম, বুঝে দেখো। মাইনাস দিয়ে ইন্টু করলে x ইন্টু 1 x হবে, x মাইনাস এক্স ইন্টু 2k মাইনাস 2kx প্লাস k ইকুয়াল টু 0। তো সমীকরণটা কেমন হলো,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মতো হলো। এইবার আমাদের কি বলা যায়, সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার কন্ডিশনটা আরেকবার দেখে নিই যে এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 0 হলে, তা বীজদ্বয়ের সমষ্টি কি, দেয়ারফর এ টি কিউ, বীজদ্বয়ের সমষ্টি কি মাইনাস বি বাই এ। ভালো করে শুনবে, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস বি মানে এই অংশটা বি, তার সামনে কিন্তু মাইনাস আছে, তো আমি লিখছি, একটু নিচেই লিখি যে মাইনাস বি বাই এ। প্রথম কথা মাইনাস, আর বি এর মান এখানে আমাদের আছে, এই মাইনাস সহ লিখতে হবে। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 2k এই পর্যন্ত হচ্ছে মাইনাস বি বাই এ, মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ যে এ, সেই এ এখানে কত আছে, 1 আছে, বাই 1। এই বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু 0। এই সমীকরণটির গুরুত্ব নেই, এটা মেলানোর জন্য আমি এখানে লিখেছি। তো এবার এখানে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তার মানে 1 প্লাস কি থাকলো উপরে, 1 প্লাস 2k, আর এই 1 দিয়ে 0কে বজ্রগুণ করলে 0 হয়। তার মানে 2k ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, -1। দেয়ারফর k ইকুয়াল টু -1 বাই এই 2 এখানে এলো, এটাই k এর মান। এটাতেও 3 স্টার কিন্তু দেবে, আর আগেরটা তো বলেছি কত, এই অঙ্কটাতেও 3 স্টার দিতে বলেছি। পরেরটাও 3 স্টার। কোশ্চেনটা কি আছে, 13 এর 5 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। আগে সমীকরণ দুটো লিখি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ আছে কি, সেটা লিখে নেই, তাহলে আমাদের বারবার লাগবে না এখানে দেখা। এবার আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ আছে, সেই বীজটি হচ্ছে 2। দেখে নিচ্ছি, এই সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত। সাধারণ বীজ 2, দেখো বীজ 2 কথাটার অর্থ হলো এক্স এর মান 2। এই সমীকরণেও এক্স এর মান 2, এখানেও এক্স এর মান 2। তো আমরা এখানে লিখব, যেহেতু একটি বীজ ইকুয়াল টু 2, অতএব এই সমীকরণ থেকে পাচ্ছি 2 মানে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে কি লিখবো, 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0। তো 2 স্কোয়ার মানে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। তার মানে কত পেলাম, 2b প্লাস 4 আর 12 আর 4 কি হলো, 16 ইকুয়াল টু 0। তার মানে দেখো আমরা 2b ইকুয়াল টু কি পাচ্ছি, -16। দেয়ারফর b ইকুয়াল টু কত পাচ্ছি, -8। এই 2 দিয়ে ডিভাইড করে -8। এবার এই যে পরে যে সমীকরণ বলছে, এখানেও কিন্তু এক্স এর মান কিন্তু এখানেও 2, এটাতেও 2, সাধারণ বীজ বলছে 2। এবার এখানে বি এর মানটা পেয়ে গেছি, সেটা বসাবো। তাহলে আমরা লিখব, অতএব দ্বিতীয় সমীকরণ থেকে পাই, দেখো দ্বিতীয় সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তো এখানে কি কি পাচ্ছি আমরা, এক্স এর মান পেয়েছি, কত পেয়েছি, 2। তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মান কত পেয়েছি, -8 ইন্টু এক্স এর মান কত পেয়েছি, 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। এখানে লিখব, যেহেতু এক্স ইকুয়াল টু 2 সাধারণ বীজ 2, আর বি ইকুয়াল টু একটু আগে পেয়েছি, এই যে এখানে বি ইকুয়াল টু -8 কথাটা লিখে দেবে। এবার সলভ করো। সলভ যদি করি, 2 স্কোয়ার মানে কি 4, আর এটা ইন্টু করলে কত হচ্ছে, 8 দুগুণ 16 -16 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো এখানে 16 থেকে 4 গেলে কি হচ্ছে, 12 -12 প্লাস কিউ ইকুয়াল টু 0। দেয়ারফর কিউ ইকুয়াল টু কি হবে, 12 ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। তো আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, যে কিউ এর মান কত, সম্ভবত তাই দেখে নিচ্ছি, শুধু কিউ এর মান। তো আমরা কিউ এর মান পেয়ে গেলাম,
এই হলো এখানকার এক্সারসাইজ, কিন্তু কমপ্লিট হলো। এবার তোমাদের এখানে দেখো 11 নম্বরে আছে কি MCQ। যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য MCQ কিভাবে সলভ করতে হয় তার একটা প্যাটার্ন আছে, মানে একটা পেজটাকে ডেকোরেট করার জন্য একটা সিস্টেম আছে, সেইভাবে করতে হয়। তো MCQ একটা ভিডিওতে আমি দেব। এখানে এ পর্যন্তই এখানে শেষ করলাম। তবে আমি একটা জিনিস নেক্সট যে আমাদের চ্যাপ্টার আছে তার থেকে একটা আইডিয়া দিচ্ছি। কীরকম আছে? 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টার আছে সরল সুদ কষা। চ্যাপ্টার 2 পেজ নাম্বার আছে 31। সরল সুদ কষা কীরকম? সুদ কষা কিন্তু 2 রকম আছে, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। একটা হলো সরল সুদ, সরল সুদের চ্যাপ্টার এটা। এছাড়া আর একটা পরে পাবে তোমরা চক্রবৃদ্ধি সুদ। এই সরল সুদের অঙ্ক কিছুটা তোমরা নিচু ক্লাসে করেছো। তো এই সরল সুদের বিষয়টা কীরকম? ধরো একটা ব্যাংকে, কোনো একটা ব্যাংকে আমি টাকা ডিপোজিট করলাম 10,000 টাকা। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক, কথাগুলো আগে বুঝে নাও, পরের দিন থেকে অঙ্ক শুরু করব। বার্ষিক সুদের হার সাপোজ 5% বা 10% বা 8%, যে কোনো একটা, আমরা 5% ধরে কথা বলি আগে। বার্ষিক সুদের হার 5%। তাহলে আমাকে যদি বলা হয় 5 বছর পর আমি ব্যাংক থেকে শুধু সুদ হিসাবে কত পাবো, অথবা আমাকে বলা হলো সুদে আসলে ব্যাংক আমাকে কত ফেরত দেবে, সেটাকে বলা হয় সুদাসল। এটা কিন্তু আলাদা কথা, এখানে অবলিক নয়, হয় সুদ কত অথবা সুদাসল কত। তো বিষয়টা কীরকম আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ফর্মুলা, আগে কথাটার মিনিং কি? এই যে 5% কথার মিনিং হচ্ছে, এই যে 5% বার্ষিক বলা আছে, পার্সেন্ট মানে আউট অফ 100, তার মানে 100 টাকার এই যে বার্ষিক কথাটার মানে 1 বছরের সুদ হচ্ছে কত? 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত বেরোবে? তাহলে 10,000 টাকার 5 বছর পরের ঘটনা, তাহলে 5 বছরের সুদ কত এটা বেরোবে। এটা ঐকিক নিয়ম। তো এখন এই ঐকিক নিয়ম, তার এই 5% কথার অর্থটা বোঝাতে গিয়ে বললাম, এখন এই ঐকিক নিয়মের কথা মানে আর চলে না, এইভাবে করা হয় না, কেউ করলে বারণ করবে না। সূত্র দিয়ে করা খুব সহজ, আমি সেই সূত্রটা বোঝাচ্ছি। তাই এখানে যে সূত্র হবে সেই সূত্রটা হলো এরকম যে I = PRT/100। আইটা কি? আই মানে আমাকে যে সুদ বের করতে বলা হয়েছে, এখানে সুদ কত সেই সুদটাকে বলা হয় আই। আর পিটা কি? পিটা হচ্ছে, বলতে পারো তোমরা আসল, বলতে পারো মূলধন, বলতে পারো ধার, ডিপোজিট অ্যামাউন্ট। অর্থাৎ আমি যদি ব্যাংকে জমা করি সেটাকে আসল বলবো। ওই ব্যবসা করতে গিয়ে কোনো মূলধন ব্যাংকে জমা করলাম বা মূলধনের উপর সুদ নিলাম কারো কাছ থেকে, সেটা মূলধনটাও হলো পি। এবং ব্যাংক থেকে ধার বা কারো কাছে যে ধার নিলাম সে সুদ নেবে, সেই ধারকেও বলে পি। তাহলে পি এর অনেক রকম নাম আছে, ধীরে ধীরে অঙ্ক করতে করতে বুঝে যাবে। সূত্রের আর কি থাকলো? আর থাকলো হচ্ছে পি গেল, আই গেল, আর। এই আর মানে যে সুদের হার, যেটা পার্সেন্টেজ, যেমন আমরা আগের অঙ্কটাতে কি দেখলাম আমরা 5%। তারপরে আছে কি টি। টি মানে সময়, টি মানে টাইম, সময়, কিন্তু এখানে সময়টা হবে বছরে, বছরে ক্যালকুলেট হবে। যেমন আমার এই প্রশ্নে, এখানে প্রশ্নে বলা আছে কত? 5 বছর। তাহলে এখানে কি লিখবো আমরা? 5 বছর। তাহলে সবকটা কথা হলো, আই হলো, পি হলো, আর হলো, টি হলো। তো যখন আমরা অঙ্ক করব তখন এই যে 4টা সংখ্যা আছে, 4টা কথা আছে বা অক্ষর আছে, আই, পি, আর, টি, আর এই 100টা হলো সূত্রের জন্য আসে। অ্যাকচুয়ালি এই পার্সেন্টেজকে তুললে 100 নিচে বসে। তো সেখানে এই যে 1, 2, 3, 4, এই 4 জনের মধ্যে যে কোনো একজন বাদ যাবে, বাকি 3 জনের ভ্যালু দেওয়া থাকবে। তো যাদের ভ্যালু দেওয়া আছে তাদের সাহায্যে যার ভ্যালু নেই সেটা আমরা বের করব। এইভাবে এই সরল সুদের অঙ্কগুলো করা হয়। আমি যে কথাগুলো এখানে বললাম সেটার উপর ভিত্তি করে যদি একটা অঙ্ক অন্তত পক্ষে আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে। তা আমি চলে আসি এক্সারসাইজে। এখানে এক্সারসাইজের উদাহরণে প্রচুর অঙ্ক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম অঙ্কটাই এরকম বলেছি, দেখো। তাহলে এবার এক্সারসাইজ কত মানে কোষে দেখি 2, পেজ নাম্বার কত? 46 এবং কোশ্চেন নাম্বার 1,
কথাগুলো বলি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, কথাটা শুনবে, কত পার্সেন্ট? 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 15,000 টাকা ধার নিল। ওই যে ধার মানে কি? পি। আমি একটু আগেই বললাম যে ধারও হতে পারে, ধার মানে পি। ধার নিল 4 বছর পর। কত বছরের কাহিনী? 4 বছর পর তাকে কত টাকা সুদ দিতে হবে, সুদটা বের করতে বলছে। অর্থাৎ কিনা আমাদের আয় বের করতে হবে। লিখবো কি করে? লেখার স্টাইলের জন্য আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি। এগুলো আমাদের ইনফরমেশন তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তোমরা শুরুতে লিখবে যে আমরা জানি I equal to PRT by 100। তারপরে লিখবে এখানে I কাকে বোঝায়? I হচ্ছে মোট সুদ। তো এই অঙ্কে মোট সুদ বের করতে বলছে মানে কোশ্চেন মার্ক দিলাম। P মানে কি? P মানে হচ্ছে এখানে ধার, তো ধারের কথাই লিখলে ধার ইকুয়াল টু কত টাকা? 15,000 টাকা অবশ্যই লিখবে, যেটা যে জিনিস তার এককটা লিখবে। আর মানে কি? বার্ষিক। এটা কিন্তু বার্ষিক, মাসিক না কিন্তু, বার্ষিক সুদের হার। অ্যাকচুয়ালি সরল সুদের হার লেখা উচিত, সুদের হার লিখলেও হবে। কত পার্সেন্ট? এই অঙ্কটাতে বলা আছে কত পার্সেন্ট? 12%। তাহলে আমরা এখানে লিখবো কি? 12%। আর টি মানে হচ্ছে সময় বা বছর, সময় লিখলেও চলে, বছর লিখলেও চলে। কত আছে এখানে? কত বছর পর এই আমার সুদটা বের করতে বলছে? 4 বছর। তাহলে আমরা এখানে লিখবো কি? 4 বছর। অতএব এরপরের লাইনটা এরকম লিখবে, অতএব সূত্রানুযায়ী I ইকুয়াল টু PRT বাই 100। এই কথাটা আরেকবার লিখলে ভালো হয়। এবার ইকুয়াল টু বরাবর শুধু ইকুয়াল টু দিলেই হবে, I আবার লিখতে হবে না। P এর মান কত? 15,000। আর এর মান কত? 12। টি এর মান কত? 4 বছর বাই 100 একটা তো আসে। আই মানে কি? মোট সুদ। তা মোট সুদের মানটা কিসে আসে? টাকায়, তাই এখানে টাকা লিখবে। এবার এখানে অঙ্কটা করা খুব সহজ। কি 1 2 দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে উপরে কি থাকলো? দেখো কি কি থাকে সেটা লিখি। 150 ইন্টু 12 ইন্টু 4 এত টাকা। এটাকে সহজভাবে গুণ করার পদ্ধতি বলি আমি, যে 4 15 কত হয়? 60 হয়। তার পাশে একটা শূন্য আছে, থাক। আর কি বাকি থাকলো? 12। তো 12 দিয়ে যদি গুণ করি 6 12 কত হয়? 72, পাশে দুটা শূন্য। এইভাবে একটু চালাকি করে গুণ করবে যাতে বেশি পরিশ্রম করতে না হয়। অর্থাৎ কিনা 7200 টাকা আসলো আমাদের মোট সুদ। এখানে উত্তর লিখবে না, একটু নিচে ভাষায় লিখবে, কারণ এই সকল প্রশ্নের অঙ্ক ভাষায় উত্তর লেখাটাই হলো একটা নিয়মের কাজ। তাহলে আমরা লিখবি কি? অতএব নির্ণেয় সুদ, এইটুক কথা লিখলেই হবে। নির্ণেয় মোট সুদ বা শুধু সুদ লিখলেও কোনো দোষ নেই, ইকুয়াল টু 7200 টাকা। যদি আমাদের এখানে বলতো সুদাসল কত, তাহলে আমরা কি করতাম? এই সুদ আর এই যে আসল 15,000 দুটো যোগ করে দিতাম। এটাকেই বলা হয় সুদাসল, বা ইংলিশে লেখে এটাকে এ দিয়ে। এ মানে আই আর পি এর যোগফল। অ্যাকচুয়ালি এ মানে অ্যামাউন্ট, আই মানে সুদ ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধন বা ধার। তো কখনো যদি সুদ আসল বের করতে বলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আমরা যে সমীকরণটা এখানে শিখলাম I ইকুয়াল টু PRT বাই 100, তো এ আর একটা কথা বলে নিই, I ইকুয়াল টু PRT বাই 100। কোনো অঙ্কতে গিয়ে দেখলে আর বের করতে বললো, তা তোমরা একটা জিনিস সেখানে খেয়াল করো, যদি বজ্রগুণন করি আমি তাহলে কি পাবো? PRT ইকুয়াল টু I ইন্টু 100 পাবো। তো এখান থেকে যদি আমি P কে, ধরো P বের করতে বলছে, তাহলে আমি পিটাকে রেখে দিলাম। রেখে দিলে কি পাবো? ডান দিকে I ইন্টু 100 পাবো, বাই কে আসবে? আরটি। অথবা যদি আর বের করতে বলে তাহলে লক্ষ্য করো ডান দিকে কি হবে? আবারও I ইন্টু 100 হবে, আর এই আরটা বের করবো, তাহলে পি আর টির গুণ ছিল, ওইদিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। আর যদি টি বের করতে বলে সেখানেও কি হবে? ওপরে I ইন্টু 100 আর নিচে কি আসবে? এই যে টি বের করব, তাই পি আর আর নিচে আসবে, লিখবো কি? পি আর। তো পি আর টি যদি বের করতে বলে, আই বের করলে তো এই ফর্মুলা, এখানে তো আর কিছু করার নেই, এটাই ফর্মুলা আই বের করলে। আর পি আর টি বের করতে গেলে মজার কথা দেখো, প্রত্যেকবার I ইন্টু 100 ওপরে
একদম মুখস্থ হয়ে গেল। আর যাকে বের করব সে বাদ দিয়ে বাকি দুটো নিচে পি থাকলে এখানে আর টি, এখানে আর থাকলে পিটি, এখানে টি থাকলে পি আর। তো পরবর্তীতে যখন আর পি অথবা টি বের করতে বলবে তখন আমরা এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে সরাসরি বের করব। তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম।